ভোলাভালা আর সাধাসিধে ছেলে ইয়াদি, যার দাদা তার নাতি নাতনিদের সম্পর্কে উইল করে গিয়েছেন যে যেই 25 বছর পর পর বিয়ে করতে পারবে আর যার ঘরে প্রথম সন্তান ছেলে হবে সেই হবে তার উত্তরাধিকার সূত্রে 80 একর জমির মালিক। এই শর্ত শুনেই ইয়াদির প্রথম দেখায় ভালো লেগে যাওয়া দামিনী ওরফে সুকুমারীকে বিয়ে করে নেয়। তবে বাসর রাতে ইয়াদি বউয়ের সাথে রোমান্স করতে গিয়ে ঘরের খাটটাই ভেঙে ফেলে দেয়, কারণ সে যাকে বিয়ে করে নিয়ে এসেছে তাকে যে কেউ স্পর্শ করলেই হাই ভোল্টেজের কারেন্টের শক খায়। এখন কি করে রোমান্স হবে আর কি করেই বা ইয়াদি আগামীতে বাবা হতে পারবে, এই নিয়ে ওহ সুকুমারী মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর রাতে কিছু গুন্ডারা গ্রামের ঘরের ঘুমন্ত বাচ্চাদের এক এক করে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে একজন অভিভাবক এই বিষয়টা দেখে গ্রামের আর সবাইকে ডাক দিয়ে গুন্ডাদের বিরুদ্ধে একাই প্রতিবাদ করতে চায়। গুন্ডার লিডার তার উপর আক্রমণ শুরু করে। এ সময় লোকটির মেয়ে বাইরে এসে তার বাবাকে মারতে দেখে চিৎকার করে ওঠে। বাবা তার মেয়েকে চিৎকার করে বলে, দামিনী তুই এখান থেকে পালিয়ে যা, তুই আমার কাছে আসিস না মা। ছোট্ট দামিনী কিছুই বুঝে উঠতে পারছে না কি চলছে এখানে। লিডার তার কর্মীদের আদেশ করে এই বাচ্চাকেও উঠিয়ে নিয়ে যেতে হবে। যেই না গুন্ডারা দামিনীকে স্পর্শ করে সাথে সাথেই তারা ছিটকে দূরে সরে পড়ে যায়। দেখা যায় দামিনীর হাতে যেন বিদ্যুৎ তরঙ্গ জলজল করে উঠেছে। যেই দামিনীকে স্পর্শ করার চেষ্টা করে সেই হাই ভোল্টেজকে দূরে সরে পড়ে যাচ্ছে। গুন্ডারা বুঝতে পারে মেয়েটির মধ্যে অদ্ভুত কোনো শক্তি রয়েছে। এর মধ্যে গ্রামের সকলেই জেগে উঠেছে। গুন্ডাদের তারা ধাওয়া করতে শুরু করে। গুন্ডারা নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে তো যায়, তবে গুন্ডা লিডার দামিনীর বাবাকে যাওয়ার আগে ওয়ার্নিং দিয়ে যায়। যে বিষয়টা দেখে দামিনীর বাবা মেয়ের জীবন নিয়ে আশঙ্কায় পড়ে যায়। তাই তো সেই রাতেই ব্যাগপত্র গুছিয়ে নিজেদের বাড়ি ছেড়ে মেয়েকে নিয়ে এক অজানা উদ্দেশ্যে রওনা করে। চলতি পথে চাঁদ দেখা যাচ্ছে। দামিনীর মনে পড়ে তার মা তাকে বলেছিল, ওই যে চাঁদ দেখছো তাকে কিন্তু কেউ ধরতেও পারে না, স্পর্শও করতে পারে না। তবে তাতে কি হবে, চাঁদ নিজের আলো দিয়ে পৃথিবীতে অন্ধকারে আলোর পথ দেখায়। বাস চলতে চলতে তার শেষ সীমান্তে চলে যায়। এক পর্যায়ে তারা বাস থেকে নেমে গেলে সেই গ্রামের কিছু বাসিন্দার কথা শুনতে পায়, যেখানে তারা বলাবলি করছিল এই গ্রামে একটা অজানা রোগ সৃষ্টি হয়েছে। সেই রোগের ফলে প্রায় মানুষ ধীরে ধীরে মারা যাচ্ছে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে গ্রাম প্রধান এই ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না। এই বিষয়ে গ্রামবাসীরা গ্রাম প্রধানকে বলে, আপনি ভালো মানের ডাক্তার না হোক অন্তত আর এমপি ডাক্তারের ব্যবস্থা তো করে দিতে পারেন। গ্রাম প্রধানের নাম হচ্ছে সুইসেলাম। এই সময় ভাইরাসে আক্রান্ত একটি মেয়েকে নিয়ে তার বাবা এসে গ্রাম প্রধানের কাছে এ ব্যাপারে সাহায্য চায়। গ্রাম প্রধান আর তার সহকর্মী এ ব্যাপারে কি করে সাহায্য করবে তারা কিছুই বুঝে উঠতে পারে না। এই মুহূর্তে দামিনীর বাবা বাচ্চাটিকে দেখেই নিজের ব্যাগ থেকে হার্বাল জড়িবুটির মাধ্যমে তাকে ওষুধ সেবন করায়। কয়েক মিনিটের মধ্যে মেয়েটির হুঁশ ফিরে আসে। মেয়েটির বাবাকে দামিনীর বাবা বলে, মোটামুটি 1 ঘন্টার মধ্যে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে, ততক্ষণ একটু খেয়াল রাখবেন। গ্রাম প্রধান বলে, আপনি কে আমাদের গ্রামে দেবতার মতো এসে এই বাচ্চাটিকে বাঁচিয়ে দিলেন যে? বাবা বলেন, আমি একজন হার্বাল ডাক্তার, পাশের গ্রামে একটা ছোট ক্লিনিক ওপেন করতে এসেছি। গ্রাম প্রধান বলেন, পাশের গ্রামে কেন? আপনি আমাদের গ্রামে একটা ক্লিনিক খুলে বসুন না, সে ব্যবস্থা না হয় আমি করে দিচ্ছি। আপনি আমাদের গ্রামে যে উপকার করলেন তা আমরা কখনোই ভুলতে পারবো না। তবে আপনার মুখে কি হয়েছে, এমন আঘাতের চিহ্ন কেন? বাবা বলে, আসলে হার্বাল গাছগাছরা খোঁজার জন্য গভীর জঙ্গলে গিয়ে এমন অবস্থা হয়েছে আমার। গ্রাম প্রধান বলে, জঙ্গলের ব্যাপারে আমারও ধারণা আছে, তবে আপনি তো অন্যদেরও জীবন বাঁচান, তাই নিজের জীবনেরও তো একটু খেয়াল রাখা দরকার, তাই না? যাই হোক, গ্রাম প্রধান আর গ্রামবাসীরা মিলে দামিনীর বাবাকে এই স্থানে থাকার ব্যবস্থা করে দেয়। দামিনী এই গ্রামে পড়াশোনা করতে শুরু করে। স্কুলে একটি মেয়েকে বিরক্ত করতে দেখে দামিনী তাকে বাঁচাতে গিয়ে ছোট ছোট বাচ্চাদের শখ খাইয়ে দেয়। পরক্ষণেই দামিনী সেই মেয়ের সাথে, যার নাম কিনা মাল্লি, তার সাথে বন্ধুত্ব করে নেয়। মেয়েটি কথা বলতে পারে না। যাই হোক, একাকিত্ব সময়ে দামিনী টিভি দেখে মোটামুটি মারামারি প্র্যাকটিস করতেই থাকতো। পরদিন স্কুলে প্রিন্সিপাল তাকে ডেকে নিয়ে বলে, তুমি নিজের সমস্যা তৈরি করে এখন আবার কান্না করছো? তুমি কতদিন আমার স্টুডেন্টদের ইলেকট্রিক শক খাইয়েছো? তোমার বাবার নাম্বার দাও, আমি এখনই ফোন করে পুরো বিষয়টা জানাচ্ছি। দামিনী এ কথায় ভয় পেয়ে প্রিন্সিপালের কাছে মাফ চাইতে গিয়ে যখনই তার পা ধরে তখনই খেলা উল্টে যায়। প্রিন্সিপাল হাই ভোল্টেজের শক খেয়ে কাকের মতো কাকা শুরু করে দেয়। যাই হোক, বাবা তার মেয়েকে অনেক ডাক্তার দেখিয়েছে, এমন কেন হচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না। ডাক্তার জানায়, এতক্ষণ অবজারভেশন করে বোঝা যাচ্ছে যখন বাচ্চা মেয়েটি খুব ইমোশনাল হয়ে যায় তখন তার হার্টবিট অ্যাবনর্মাল হয়ে যায়। এই মুহূর্তে সে কাউকে স্পর্শ করলে কিংবা তাকে কেউ স্পর্শ করলে এই হাই ভোল্টেজ শক লাগে।
মেডিকেল রিপোর্ট অনুযায়ী 1970 সালে ফ্রান্সে ভার্নিয়ার ইলেকট্রিক গার্ল নামে একটি মামলা নথিযুক্ত হয়েছিল। সেই মেয়েটিও যাকে স্পর্শ করত তখনই শক লেগে যেত। সাধারণত মানব দেহে 0.5 ভোল্টের স্থির বিদ্যুৎ প্রবাহ থাকে। আপনার মেয়ের ক্ষেত্রে ব্যাপারটা আরেকটু বেশি। যেহেতু এটি একটি অদ্ভুত ঘটনা, বিজ্ঞানীরা এর কোনো প্রতিকার খুঁজে এখনো পাননি। তাই আপনি আপনার মেয়েকে সাবধানে রাখবেন। বাবা মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। মাল্লির সাথে দামিনীর ঘোরাফেরাটা তার মায়ের খুব একটা পছন্দ হয় না। তিনি এক প্রকার দামিনীর সাথে মেয়েকে ঘুরতে নিষেধ করে দেন। তবে মাল্লি মায়ের কোনো কথাই পরোয়া করে না। সে দিব্যি তার প্রিয় বান্ধবীর সাথে খেলা করতে মায়ের চোখের সামনে দিয়ে চলে যায়। একদিন একজন ঠাকুরদাদা সব বাচ্চাদের উদ্দেশ্যে জিজ্ঞেস করে, তোমরা কি বলতে পারো এই পৃথিবীতে সবচেয়ে সুখী কারা? ছোট ছোট বাচ্চারা এক এক ধরনের উত্তর দেয়। কারো উত্তর ব্যাট বল যার কাছে আছে সেই সুখী, আবার কারো উত্তর যার কাছে গ্রাম প্রধানের মতো বড় বড় বাড়ি আছে সেই সুখী। তবে দাদা বলে, এগুলো কোনো কিছুতেই সুখ আসে না। সুখ আসে একটা পরিবারের সদস্যদের একসাথে থাকা নিয়ে। দেখবে অনেক পরিবারের দাদা দাদি, মা বাবা, চাচা ফুফুরা সকলেই একসাথে থাকে। সকলের সাথে মিলেমিশে থাকার শান্তি পৃথিবীর আর কোনো কিছুতে নেই। এসব কথা শুনে দামিনীর মনে পড়ে তার নিজের মা বেঁচে থাকাকালীন সময়টা অন্যরকম আনন্দে কেটে যেত। এসব কথা মনে করে করে তার মন খারাপ হয়ে যায়। বান্ধবী মাল্লি তাকে এ ব্যাপার নিয়ে মন খারাপ করতে মানা করে। সিন পরিবর্তন হয়ে অন্য একটি ফ্যামিলিকে দেখানো হয়। বাড়ির মুরব্বির 3টি ছেলে রয়েছে। বড় আর মেঝো সন্তান বিবাহিত। ছোট ছেলেটি এখনো বিয়ে করেনি আর ভবিষ্যতেও বিয়ে করবে না। বড় আর মেঝো ছেলের মধ্যে উত্তর দক্ষিণ দিকের মতো পরিস্থিতি। কোনোভাবেই দুজনের মতামত কখনোই এক হয় না। সাংসারিক এসব প্যারা নেয়ার আগে তার স্ত্রী মারা গিয়েছেন। মুরব্বী মনে মনে বলছে, আমি বছরের পর বছর ধরে একটি দল গড়ে তুলেছি এবং এটি পরিচালনার জন্য আমার বড় ছেলে বালরাজুর হাতে তুলে দিয়েছি। মেজো ছেলেটা এই নিয়ে আমার উপর রেগে আছে। আর ছোট সন্তান তো বড় হলেও এখনো ছেলে মানুষের মন মানসিকতা ছাড়তে পারেনি। আমার এই সংসার একমাত্র আমার বড় পুত্রবধূর জন্যই শান্তিময় রয়েছে। মুরব্বী এই মুহূর্তে তার মেজ পুত্রবধূর কাছে আরো কিছু হাড়যোগ্য গোশ চাইলে মেজজন বলেন, শ্বশুর মশাই, আমি আপনাকে সমস্ত মজার হাড়গুলো পরিবেশন করেছি। এখন আর এখানে তেমন কিছু নেই। এই কথা শুনে ছবির মধ্যে থাকা মুরব্বীর স্ত্রী বলে ওঠে, তোমার পুত্রবধূরা তোমাকে ভালোভাবে সেবা যত্ন করতে পারবে না, তুমি বরং আমার কাছে চলে আসো। তবে মুরব্বী কোনোভাবেই তার স্ত্রীর কাছে পরকালে যেতে রাজি নয়। কিন্তু মুরব্বী খাবার খেতে গিয়ে খাবার শ্বাসনালীতে আটকে যাওয়ার ফলে নিজেই পরকালে টিকিট কেটে ফেলে। ব্যাস, না চাইলেও ঠাকুমার কাছে তাকে যেতেই হয়। পরবর্তীতে মুরব্বীর পোতা ইয়াদিকে দেখানো হয়। সকলেই খুব ধুমধামে তাকে পার্টির অফিসে স্বাগতম জানায়। অফিসের মধ্যে ইয়াদি সাধারণ জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেওয়া শুরু করে। তার বক্তব্য শুনে হাজার হাজার জনতা চিৎকার করে আর করতালির মাধ্যমে তাকে আরো অনুপ্রাণিত করছে। বাইরে থেকে অপর পার্টির কিছু লোক বলাবলি করতে শুরু করে। ভাষণ আর জনগণের করতালির চিৎকারের আওয়াজে মনে হচ্ছে তো এই ইলেকশনে অপরপক্ষ ইয়াদি জিতে যাবে। এই মুহূর্তে একটা টুইস্ট সামনে আসে। ইয়াদির চাচাতো ভাই অপরপক্ষকে বলে, আপনারা এই চিৎকার, চেঁচামেচি আর করতালির পেছনের কাহিনী তো জানেন না। তাহলে চলুন দেখা যাক। আসলে ইয়াদি যখন গ্রামে প্রবেশ করেছিল তখন সেই গ্রামের একজন মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছিল। আর সাধারণভাবে এই গ্রামের নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে ঢাকঢোল পিটিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হতো। সেই ঢাকঢোলের আওয়াজে সকলে ভেবেছে হয়তো ইয়াদিকে শুভেচ্ছা জানানো হচ্ছে। অন্যদিকে পার্টির মধ্যে যে এত মানুষের করতালি আর অনুপ্রেরণার আওয়াজ শোনা যাচ্ছে, এগুলো সবকিছুই ক্যাসেটে রেকর্ডিং করা আওয়াজ শুধুমাত্র, যা ইয়াদির কথার সাথে সাথে মাইকিং করা হচ্ছে। একথা শুনে অপরপক্ষের প্রার্থী প্রপার হাসতে হাসতে যেন লুটোপুটি খেতে শুরু করে। যাই হোক, মুরব্বী মারা যাওয়ার পর ফ্যামিলি লয়ার সম্পত্তির উইল নিয়ে এসেছে, যেখানে তার 3 সন্তান সহ পোতারাও উপস্থিত রয়েছে। লয়ার বলেন, আপনাদের বাবা তার উইলে এমন একটা শর্ত দিয়ে গিয়েছেন যা আপনাদের কল্পনারও বাইরে। 25 বছর পর তার নাতি নাতনিদের মধ্যে প্রথম যার সন্তান হবে 80 একর সম্পত্তির উত্তরাধিকারী সেই হবে। বড় ছেলে বলে, যদি সে উইলে লিখে থাকে তবে সেটা আমার নামে লেখা উচিত ছিল। তিনি এটা তার নাতির নামে কেন লিখেছেন? লয়ার বলে, সে জানতো তুমি পুরো সম্পত্তিটা নষ্ট করে দেবে। সে ভেবেছে হয়তোবা সে পুনর্জন্ম লাভ করবে আর তিনি আবারও পুরো সম্পত্তিটি ভোগ করতে পারবে। সম্ভবত সেই জন্যই সে এভাবে পরিকল্পনা করেছে। মেজো ছেলে বলে, মৃত্যুর পরে বৃদ্ধ লোকটি এক বিরাট মাথা ব্যথা রেখে গিয়েছেন। এসব কথা শুনে ছোট ছেলে উকিলের কাছে এ ব্যাপারে ডিটেলসে জানতে চাইলে উকিল বলে, তুমি তো এখনো বিয়েই করনি, আগে বিয়ে করো, তারপরে এ ব্যাপারে জানতে এসো। এদিকে 80 একর সম্পত্তি নিয়ে ইয়াদি আর তার চাচাতো ভাই গিরি কি করে আত্মসাৎ করবে এ বিষয় নিয়ে তারা লোভে পড়ে যায়। তাই তো পরদিন সকালবেলা গিরি একটা কম্বো প্যাক নিয়ে চলে আসেন, যেই কম্বো প্যাকেজে বউ কিনলেই বাচ্চা ফ্রি।
অর্থাৎ গিরি সাহেব সম্পত্তির লোভে পাগল হয়ে গর্ভবতী একজন মহিলাকে বিয়ে করে নিয়ে এসেছেন, যা দেখে মা তো দিশেহারা হয়ে ঝাড়ু পেটা শুরু করে দেয়। ইয়াদি আর তার ছোট চাচা এসব কাণ্ড দেখে হা করে তাকিয়ে থাকে। ওদিকে মেজু চাচার সম্পত্তির লোভে ছেলের এমন উদ্ভট কাণ্ডেও খুশিতে আত্মহারা হয়ে যায়। শ্বশুর মশাই তো বৌমাকে বরণ করতে শুরু করে। স্বামী আর সন্তানের এমন পাগলামো কাহিনী সহ্য করতে না পেরে মেজু বউ বড় বউয়ের কাছে গিয়ে অঝরে কান্না করতে শুরু করে। আহারে বেচারি, একমাত্র ছেলে তার, সেই ছেলে কিনা বাবা মাকে না জানিয়ে একজন গর্ভবতী মহিলাকে বিয়ে করলো। হায় রে ৮০ একর জমি। এই মুহূর্তে ইয়াদির চামচা এসে বলে, ভাইয়া ভাবি তো এঙ্গেজমেন্ট সেরে ফেলেছে। এ কথা শুনে ইয়াদি দৌড়ে তার হবু স্ত্রীর বাড়িতে চলে যায়। দেখা যায় পুরো বাড়িতে মেহমানে ভরে গিয়েছে। ইয়াদি তো ব্রাশের কাজ শেষ করতে পারেনি, তাই শরবত দিয়েই আপাতত কুলিটা করে ফেলে। ইয়াদি বরের চেহারা দেখে বলে ওঠে, ছেলের তো তেলের প্রমোশন দেখতে দেখতেই জীবন চলে যাবে। আপনি এমন ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন? আপনার মেয়ে কিন্তু বলেছে আমাকে না পেলে সে মারা যাবে। আপনি বাবা হয়ে নিজের মেয়েকে মেরে ফেলবেন? এই সময় কুমড়ো সুন্দরী এসে বলে, কে বলেছে আমি মারা যাব? সিন পরিবর্তন হয়ে দুজনকে একা কথা বলার সুযোগ করে দেয়া হয়। ইয়াদি বলে, মান্ডু আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না? এতটা ভালোবাসি যে তোমাকে আমি এখন পর্যন্ত স্পর্শও করিনি। মান্ডু বলে, স্পর্শ করনি বলেই তো ওই ছেলেকে বিয়ে করতে চলেছি। ইয়াদি এবার রেগে বলে, তোমার রূপের এত অহংকার? ঠিক আছে, আগামী ১ সপ্তাহের মধ্যে আমি তোমার থেকেও বেশি সুন্দরী মেয়েকে বিয়ে করে দেখাবো। মান্ডু বলে, তোমার কি মনে হয় আমার থেকে বেশি সুন্দরী মেয়ে তোমার কপালে জুটবে? বেচারা। যাক, দৃশ্য অন্য গ্রামে শিফট করানো হয়। আজ এখানে যাত্রাপালার মঞ্চ বসেছে। সকলেই রাবণের দৃশ্য দেখার জন্য অধীর আগ্রহে বসে রয়েছে। রাবণ সেজেছেন এই গ্রামের গ্রাম প্রধান, আর সীতার আড়ালে থাকা মেয়েটি ঘোমটার আড়ালে নিজের মুখটা ঢেকে রেখেছে। যেই না রাবণ সীতার বস্ত্র হরণ করতে যাবে, অমনি মেয়েটিকে স্পর্শ করলেই সে ছিটকে পড়ে যায়। বোঝা যায় ঘোমটার আড়ালে লুকিয়ে থাকা ছোট্ট দামিনী বড় হয়ে গিয়েছে। পরদিন এই ব্যাপারটা নিয়ে পুরো গ্রামবাসী দামিনীর বাবার কাছে এসে বিচার দিতে শুরু করে। তাদের কথা একটাই, দামিনী ওরফে সুকুমারী এই গ্রামে থাকতে পারবে না, কারণ তার স্পর্শে সকলেই হাই ভোল্টেজ পাওয়ারের শক খেয়ে যায়। মেয়েটার ভয়ে পানি নেয়া লোকেদের লাইন পর্যন্ত ছেড়ে দেয়া লাগে। সুকুমারী আসলেই গ্রামের সকলে দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকা পথটা পর্যন্ত ছেড়ে দেয়। যখন সুকুমারী দেখতে পায় তার জন্য সকলেই পানি ভরে রেখেছে, এই খুশিতে সে তখন মাল্যের মায়ের গালে চুমু খায়। অমনি মহিলা হাই ভোল্টেজের ফলে পাগল প্রায় হয়ে যায়। যাই হোক, গ্রাম প্রধান জিজ্ঞেস করে, কাউকে না জানিয়ে কেন গতকাল রাতে তুমি স্টেজে ঘোমটার আড়ালে ছিলে? দামিনী বলে, কেউ তো আমাকে সিলেক্টই করছিল না, কেউ আমার প্রতিভার ব্যাপারে জানেই না, আমাকে কেউ কখনো সুযোগ দেওয়ার চেষ্টাই করেনি। আমি আমার প্রতিভা দেখানোর জন্য কাউকে কিছু না বলে কালকে সেই নাটক দলে যোগ দিয়েছিলাম। রেগে গ্রাম প্রধান তার কর্মচারী লক্ষণকে বলে, তুমি এখনই এই মেয়েটার ছবি পোস্টার বানিয়ে দাও, পুরো গ্রামে ছড়িয়ে দাও যে এই মেয়ের সংস্পর্শে কেউ আসলে সে হাই ভোল্টেজ শক খাবে। তাই যেন এই মেয়ের থেকে সকলেই দূরে থাকে। শুধু এই গ্রামেই না, বরং আমাদের পুরো জেলা শহরগুলোতেও এই পোস্টারটা ছড়িয়ে দাও। একজন মহিলা তো দামিনীর বাবা চন্দ্রাকে বলেই ফেলে, যখন তোমার এই মেয়েকে কেউ দেখতে আসবে হাই ভোল্টেজ পাওয়ার শক খাবে, তখন দেখবে ছেলেপক্ষরা বিয়ে না করেই পালিয়ে যাবে। দামিনী রেগে সকলকে ভয় দেখিয়ে সেই স্থান থেকে চলে যায়। গ্রাম প্রধান দামিনীর বাবাকে বলে, দেখো তোমার একটা মেয়ের জন্য আমাদের পুরো গ্রামের সমস্যায় পড়ে যাচ্ছে, তাই সামনে কোনো বিয়ের প্রপোজাল আসলে তুমি আর না করো না। অন্যদিকে দেখা যায় ইয়াদি দামিনীর গ্রামে একটি মেয়েকে দেখতে এসেছে, তবে তার ফ্যামিলির ব্যবহার খুব একটা ভালো লাগে না। মেয়েটা বেশ কিছুক্ষণ পর পার্লার থেকে সেজে গুজে এসেছে। মেয়েটাকে দেখে যখন ছোট চাচা কমেন্ট করে, তোমার মেকআপ তো মনে হয় ঘামে কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, এই কথা শুনেই মেয়েটি আবারও পার্লারে চলে যায় মেকআপ ঠিক করাতে। এমন ব্যাপার স্যাপার দেখে ইয়াদি সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর ঠিক এই মুহূর্তে গ্রামের সকলে মিলে দামিনীকে লাঠিপেটা করে ধাওয়া শুরু করে। দামিনী দৌড়ে পালানোর জন্য ইয়াদির সামনের রাস্তা থেকেই চলে যায়, আর ইয়াদি দামিনীকে দেখেই ক্রাশ খেয়ে যায়। এরপর তার চাচাকে দামিনীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানোর কথা বলে। এদিকে দামিনী দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছে। এবার সে একটু থেমে যায়। একজন লোক তার কাছে এসে গ্রামবাসীকে উদ্দেশ্য করে বলে, কই তোমরা সবাই আসো, আমি দামিনীকে ধরে ফেলেছি। দামিনী মুচকি হেসে শীষ দিয়ে লোকটিকে পেছনে ঘুরতে বলে। লোকটি পেছনে তাকালে দেখতে পায় গ্রামের মানুষ একজনও নেই। এবার সামনে যখন তাকায় তখন তো দামিনী তাকে পাগল বানিয়ে ছেড়ে দেয়। গ্রামের মধ্যে সকলেই দামিনীকে নিয়ে খুব টেনশনে রয়েছে। এই মুহূর্তে দামিনীর বাবার ফোনে মেয়ের বিয়ের ব্যাপারে একটা ফোন কল আসে। জানা যায় দামিনীকে দূর থেকে একটি ছেলে দেখে খুবই পছন্দ করেছে, যা শুনে গ্রামের সকলেই খুব খুশি হয়ে যায়।
গ্রাম প্রধান পুরোহিতের সাথে কথা বলে বুঝতে পারে ছেলে পক্ষ দামিনীকে নিয়ে বা এই গ্রামের ব্যাপারে কিছুই জানে না, যার জন্য সে সহ গ্রামের সকলেই খুব খুশি হয়ে যায়। এখন এই বিয়ের দায়িত্বভার কে নেবে, আর কেই বা সব সত্য প্রকাশ হওয়া থেকে আটকাবে? এ কথা শুনে মাল্লির মা এগিয়ে আসে আর দামিনীর বিয়ের সমস্ত দায়ভার এজেন্ট হয়ে নিজের হাতে তুলে নেয়। আর গ্রামের সকলে মিলে দলবদ্ধ হয়ে দামিনীর কি করে বিয়ে দেওয়া যায় সে ব্যাপারে উঠে পড়ে লাগে। পরদিন সকালেই ছোট চাচা সহ ইয়াদি দামিনীর গ্রামের মধ্যে প্রবেশ করে। বাড়ির ঠিকানা একজন কৃষককে জিজ্ঞেস করলে তিনি তার লোকেশন দেখিয়ে দেয় আর দামিনীর বিয়ের ব্যাপারে কথা বলতে যাওয়ার জন্য ইয়াদিকে খুব ভাগ্যবান বলেন। এই কথায় ইয়াদি তো খুব খুশি হয়ে যায়। পাত্রপক্ষ গ্রামের মধ্যে ঢুকেছে আর গোয়েন্দা বিভাগের গ্রামবাসী সবকিছুই নজরে রাখছে। যেসব রাস্তা বা গলির মধ্যে দামিনীর ওই পোস্টারগুলো টানানো রয়েছে সেই সব রাস্তাগুলো গ্রামবাসীরা ইচ্ছাকৃতভাবে বন্ধ করে। ইয়াদিকে অন্য রাস্তা দিয়ে ঢাকঢোল পিটিয়ে নিয়ে যাচ্ছে তারা। গ্রামবাসীর এমন আপ্যায়ন দেখে চাচা আর ইয়াদি খুশিতে আত্মহারা হয়ে যায়। ইয়াদিকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। ছোট চাচা কৌতূহলবশত একজন মহিলাকে জিজ্ঞেস করে, আপনার কানে হেডফোন ছিল কেন? মাল্লির মা হেসে বলে ওঠে, আসলে আমি মিউজিক লাভার তো সেই জন্য। যাই হোক, সকলেই বাড়ির মধ্যে প্রবেশ করে। কিছুক্ষণ পরেই দামিনীকে ডাকা হয়। কিছুক্ষণ পরেই দামিনী তাদের সামনে হাজির হয়। স্বাভাবিকভাবেই তাদের একান্তে কথা বলার সুযোগ করে দেয়া হয়। তারা কথা বলতে বাড়ির একপাশে চলে যায়, যেখানে আগে থেকেই গোয়েন্দা বিভাগের লোকেরা সবকিছুই নজরদারি করছিল। দামিনী বলে, আপনি আমার ব্যাপারে সবকিছু জেনে শুনেই বিয়েতে রাজি হয়েছেন তো? আসলে আমি আমার ব্যাপারে আপনাকে অনেক কিছুই বলতে চাই। এ কথা বলার পর দামিনী খেয়াল করে তার আশেপাশে গোয়েন্দা সদস্যরা তাদের দিকেই নজর রাখছে। দামিনীর আবারও মনে পড়ে তার বাবা বলেছিল, যদি তোমার ছেলেকে পছন্দ হয় তাহলে তুমি তোমার ব্যাপারে ছেলেকে কোনো কিছু জানিও না, কারণ ছেলেটি যৌথ পরিবারে বড় হয়েছে আর সে আমার কাছে কোনো প্রকার যৌতুকই চায়নি। তাই দামিনী সত্যি কথাটা আর ইয়াদিকে বলে উঠতে পারে না। কথা বলা শেষ করে ইয়াদি ঘরে ফিরে আসলে তার হবু শ্বশুর মশাইও যৌতুকের ব্যাপারে জিজ্ঞেস করে, তবে সে আবারও না করে দেয়। গুরুজনের সাথে কথা বলার জন্য দামিনীর বাবা ইয়াদির ছোট চাচাকে যৌতুকের লেনদেনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। ইয়াদির ছোট চাচা প্রায় 25 লক্ষ টাকা দাবি করে। এই টাকা দামিনীর বাবার পক্ষে দেয়া খুব কষ্টকর, তবুও সে দেবে, কিন্তু সে বিয়ের আগেই মেয়ের ব্যাপারে সত্যিটা হবু জামাইয়ের কাছে বলে দিতে চাচ্ছে। তবে এই কথা শুনে গ্রাম প্রধান বলে, দেখো, বিয়ে শাদীতে প্রায় 100টা সত্য মিথ্যা কথা বলা লাগে, তারপরেই বিয়ের কাজ সম্পূর্ণ হয়। সেখানে আমরা কিন্তু কোনো ধরনের মিথ্যে কথাই বলিনি, আমরা শুধুমাত্র একটা সত্য কথাকে লুকিয়েছি। তাই এ ব্যাপারে তোমার বেশি চিন্তা করা লাগবে না, এ ব্যাপারটা আমি হ্যান্ডেল করে নেব। যাই হোক, ইয়াদি আর দামিনীর সময় এভাবেই কাটতে থাকে। তারা একে অপরের সাথে প্রায় সময় ফোনে কথা বলে। দুজনের মধ্যে ভালোবাসার অনুভূতি তারা ভালোভাবেই অনুভব করতে পারে। গ্রামের মানুষেরাও দামিনীকে গ্রাম থেকে বিদায় করতে পারলেই যেন বেঁচে যায়। দামিনী এখন প্রায় সময় ফুরফুরে মেজাজে থাকে। মাল্লি বর্তমানে গর্ভবতী। দামিনী প্রায় সময় মাল্লির অনাগত সন্তানের সাথে অনেক ধরনের কথা নিয়ে খোশ গল্প করতে থাকে। আর একদিন পরেই তাদের এঙ্গেজমেন্ট। তাই বড় ভাবি তার দেবরকে আগামীকালকের এঙ্গেজমেন্টে আসার কথা বলে। তবে দেবর এ কথায় খুব একটা পাত্তা দেয় না। তার কথা হচ্ছে বড় ভাই আর তার মধ্যে দা কুমড়োর সম্পর্ক। আবার বড় ভাই আর তার সন্তানই ভাবিকে তেমন পাত্তা দেয় না। তাহলে দেবর ভাবির কথা শুনবে কোন দুঃখে? ভাবিকে এভাবে অপমান করার কথা বলায় তার খুব খারাপ লাগে। ইয়াদিকে দামিনী ফোন করে বলে, তোমাকে একটা রিকোয়েস্ট করব, আগামীকালের এঙ্গেজমেন্টে তুমি আমাকে টাচ না করেই এঙ্গেজমেন্টের রিং পরিয়ে দিতে পারবে? এ কথা শুনে ইয়াদি তার ছোট চাচাকে জিজ্ঞেস করে, মেয়েটা আমাকে টাচ করা ছাড়াই তাকে রিং পরিয়ে দিতে বললো কেন চাচা? চাচা বলে, আরে ভাতিজা, মেয়েটা হয়তো তোর মতোই সহজ সরল সতী সাবিত্রী। এ কথায় ইয়াদি খুশি হয়ে দামিনীকে বলে, তুমি যা চাইছো তাই হবে। ইয়াদির এমন কথা শুনে দামিনীও খুশি হয়ে যায়। পরদিন এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হয়ে যায়। দামিনীকে আজ খুব সুন্দর লাগছে। ইয়াদি তার হবু স্ত্রীকে দেখে যেন নতুন করে প্রেমে পড়ে গিয়েছে। কিছুক্ষণ পরে ইয়াদির মেঝো চাচা তার পরিবার সহ এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে হাজির হয়ে গিয়েছে। এটা দেখে বড় ভাইও কিছুটা হাফ ছেড়ে বাঁচে, কারণ ঘরের কথা পর মানুষ তো আর জানতে পারবে না। আসলে মেজো ভাইকে ছোট ভাই কোনো মতে বুঝিয়ে শুনিয়ে এই অনুষ্ঠানে নিয়ে এসেছে। কিছুক্ষণ পরেই আংটি পরানোর সময় এসে যায়। আংটি পরাবার কথা শুনেই দামিনীর হাতে বিদ্যুতের তরঙ্গ উঠে যায়, যা দেখে এলাকাবাসী এবং দামিনীর বাবা খুব টেনশনেই পড়ে যায়। দামিনীর শ্বশুর মশাই তাকে এঙ্গেজমেন্টের জন্য রিং বের করে দেয়। তবে সৌভাগ্যবশত এই আংটি পরনগালি গাছের শিকড় থেকে তৈরি হয়। পূর্বপুরুষদের সময় থেকে এই আংটিগুলো ব্যবহারে ঐতিহ্য অনুসরণ করে আসছে এই পরিবারের। তারা বিশ্বাস করে যে একটি মেয়ে ও একটি ছেলের মধ্যে সম্পর্ক করুণগালি গাছের শিকড়ের মতো শক্তিশালী হবে। গাছের শিকড় যেহেতু, তার মানে এতে
বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হবে না। এরপরেও আতঙ্কিত হয়ে দামিনী ইয়াদির দিকে হাত বাড়িয়ে দেয়। ইয়াদি গতকালকের কথা অনুযায়ী দামিনীকে টাচ না করেই আংটিটা খুব সুন্দরভাবে পরিয়ে দেয়। দামিনীও খুব সতর্কতার সাথে ইয়াদিকে আংটিটা পরিয়ে দেয়, ফলে ইয়াদিও কোনো প্রকার বিদ্যুতের শক পায় না। এটা দেখে বাবা সহ গ্রামবাসী সকলেই খুব খুশি হয়ে যায়। এর মধ্যে চেন্নাই থেকে আগত একজন ফটোগ্রাফার চলে আসে। তিনি নিজ তত্ত্বাবধানে ইয়াদি আর দামিনীর বিয়ের সুন্দর কিছু মুহূর্তে ছবি তুলবেন। এবার তো সকলেই বিপদে পড়ে যায়, কারণ প্রি ওয়েডিং শুট মানেই তো রোমান্টিক কিছু মুহূর্ত ক্যাপচার করা, যেখানে হবু জামাই বউ তো একে অপরের ক্লোজলি ছবি তুলবে না এমন তো হতেই পারে না। ফটোগ্রাফার তার সাধ্যমতো ছবির নানা ধরনের পোজ দেওয়ার ব্যাপারে তাদেরকে বলতে শুরু করে, আর এদিকে মাল্লির মা কি করে তাদের দুজনকে দূরে রাখবে সে বিষয়ে চেষ্টা করে যেতে শুরু করে। তবে যত যাই হোক, ছবি তুলতে গিয়ে যে স্পর্শ লাগবেই না এমনটা তো হতে পারে না। ভুলবশত দামিনীর হাতের সাথে ইয়াদির হাতের স্পর্শ হয়ে যায়, আর তখনই প্রথমবারের মতো ইয়াদি যেন প্রেমের ছ্যাঁকা খেয়ে বেঁকা হয়ে যায়। সে বুঝেই উঠতে পারে না মুহূর্তের মধ্যে কি এমন হলো, যে কারণে দামিনীর হাতে স্পর্শ করতে তার শরীরে কারেন্টের ঝটকা লেগে গেল। এই ব্যাপারটা দ্রুত ছোট চাচাকে গিয়ে জানায়। চাচা ভাতিজাকে দেখে বলে, তোর হেয়ার স্টাইল তো অনেক সুন্দর হয়েছে। আর মাগধীরা ছবিটা দেখেছিস না, যেখানে রামচরণ কাজলকে স্পর্শ করতেই বিদ্যুতের ঝটকা খায়, তোদেরও ঠিক তেমনই অবস্থা। তোদের বন্ধন জন্ম জন্মান্তরের। ব্যাস, এই কথা শুনে বোকা ইয়াদু বাবু তো খুশিতে আত্মহারা হয়ে যায়। ওদিকে ফটোগ্রাফার বাবুকে কোনোভাবেই থামানো যাচ্ছে না। এক পর্যায়ে নৌকায় বসে পানি ছেটানোর একটা স্টাইল দিতে বলা হলে দামিনী সেই অনুযায়ী ফটোগ্রাফারের দিকে পানি ছুঁড়ে মারে, আর স্বাভাবিকভাবে ফটোগ্রাফারও অবশেষে বিদ্যুতের ঝটকা খেয়েই যায়। পরদিন সকালে ইয়াদি দামিনীকে ফোন করে বলে, দামিনী, আমি একটা লুকানো সত্য জানতে পেরেছি। এ ব্যাপারে আমি তোমার সাথে সামনাসামনি কথা বলবো। এই কথায় দামিনী খুব টেনশনে পড়ে যায়। পরক্ষণেই ইয়াদি দামিনীর বাড়িতে চলে আসে। দামিনী ভয়ে ভয়ে বলে, তুমি কোন সত্যের কথা বলতে চাচ্ছ? ইয়াদি বলে, আমার চাচা বলেছে আমাদের সম্পর্ক নাকি জন্ম জন্মান্তরের। এ কথা শুনেই দামিনী যেন হাঁফ ছেড়ে বেঁচে ওঠে। ঘরের মধ্যে কেউ নেই। বিষয়টা বুঝতে পেরে ইয়াদি দামিনীর কাছে যাওয়ার চেষ্টা করে। দামিনী তো ভয়েই শেষ, কারণ একবার ইয়াদি বিয়ের আগে তাকে স্পর্শ করলেই নিশ্চিত বিয়েটাও ভেঙে যাবে। ইয়াদি দামিনীর অনেকটা কাছাকাছি চলে গেলে এই মুহূর্তে দামিনীর বাবা ঘরের মধ্যে প্রবেশ করে। ব্যাস, দুজনেই সতর্ক হয়ে যায়। বাবাকে দেখে ইয়াদি বলে, আসলে সামনেই বিয়ে তো, তাই কিছু কথাবার্তার জন্য এসেছিলাম। বাবা মেয়ে জামাইকে চা দেওয়ার কথা বলে। দামিনী চা বানাতে চলে যায়। এদিকে বাবা তার মেয়ের ঘটনার ব্যাপারে সবকিছু খোলাখুলি বলতে শুরু করে। আর সামনেই ইয়াদি তার শ্বশুর মশাইয়ের কোনো প্রকার কথা না শুনে ও বউ স্ত্রীর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। আসলে এতক্ষণে যে দামিনীর বাবা তার মেয়ের ব্যাপারে সব সত্যি কথা বলে ফেলেছে, এ ব্যাপারে ইয়াদি কিছুই খেয়াল করেনি। তাই যাওয়ার সময়ে ইয়াদি বলে, বাবা, আমি দুঃখিত। আপনি যখন আমার সাথে কথা বলেছিলেন তখন আমি অন্যমনস্ক ছিলাম। কোনো সমস্যা নেই, আজকে আমার হাতে সময় নেই তো, এমার্জেন্সি কথা হলে বিয়ের পরে না হয় অন্য কোনো দিন শুনে নেব। এই বলে ইয়াদি সেই স্থান থেকে চলে যায়। বিয়ের দিন ঘনিয়ে আসতে শুরু করে, আর কয়েকদিনের মধ্যে কাঙ্ক্ষিত সেই দিনটি চলেও আসে। বিয়ের সব নিয়ম কানুন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে ধর্মীয় মঙ্গলসূত্র ইয়াদি তার স্ত্রী দামিনীর গলায় পরাতে শুরু করে। মঙ্গলসূত্র গলায় পরানোর সময় দামিনীর শরীরে স্পর্শ লাগতেই ইয়াদি হাই ভোল্টেজ কারেন্টের শক পেয়ে যায়। আবারও এই কথাটা ইয়াদি তার ছোট চাচাকে জানায়। চাচার উত্তর সেই একই কথা। মাগধীরা মুভি, রামচরণ কাজল জন্ম জন্মান্তরের বন্ধন, এই সব আর কি। এরপরে একে অপরকে মালা পরানো শুরু হয়। খুশিতে গ্রামবাসী সকলেই হেসে বলে, অবশেষে বিয়েটা সম্পূর্ণ হয়েছে। গ্রাম প্রধান মনের ভুলে বলে ফেলেন, আমাদের গ্রামের রীতি অনুযায়ী আঙুলে আঙুল দিয়ে 7 পাকে না ঘোরা পর্যন্ত কিন্তু বিয়ে সম্পূর্ণ হয় না। এ কথা বলার পরে সে নিজেও আফসোস করে, কারণ এই কথা বলা আর মহাবিপদ ডেকে আনা সমান কথা। কি আর করার, গ্রামের নিয়ম ইয়াদির সামনে বলাতেই ইয়াদি এই নিয়ম পালনে রাজি হয়ে যায় আর দামিনীর দিকে আঙুল বাড়িয়ে দেয়। দামিনীও ভয়ে ভয়ে নিজের আঙুল এগিয়ে দেয়। তবে এখানেই অদ্ভুতভাবে একে অপরের আঙুলের সংস্পর্শে এসেও ইয়াদির কোনো প্রকার ক্ষতি এবার হয় না, যা দেখে বাবা সহ গ্রামের সকল মানুষ এবং দামিনী নিজেও অনেকটা অবাক হয়ে যায়। বোঝা যায় সৃষ্টিকর্তার ইচ্ছেতেই এই বিয়েটা সম্পূর্ণ হয়েছে। সকলেই আনন্দে নেচে ওঠে। ওইদিকে ফটোগ্রাফার সাহেব বিয়ের ভিডিও ফুটেজগুলো ভালো করে দেখছিল। তখন সে লক্ষ্য করে ইয়াদি দামিনীকে মঙ্গলসূত্র পরানোর সময় দামিনীর শরীর থেকে ইয়াদির শরীরে শক লেগেছে। এক এক করে মনে করে গ্রামবাসীরা কেন মূলত দামিনীর সাথে ইয়াদির ক্লোজলি ছবি তোলার ব্যাপারে বারবার বাধা দিচ্ছিল। কেনই বা সেই দিন পানি ছিটানোর ফলে তার শরীরে কারেন্টের শক লাগিয়েছিল। পুরো বিষয়টা ক্লিয়ার হলে সে দ্রুত নাচের মাধ্যমে ইয়াদিকে এই বিষয়টা জানাতে চায়। তবে দামিনী আর গ্রামবাসীরা বুঝতে পেরে গিয়েছে
তাদের লুকানো সত্য এখন ফটোগ্রাফারও জেনে গিয়েছে, তাই তাকে ভয় দেখিয়ে সেই স্থান থেকে চলে যেতে বাধ্য করা হয়। বেচারা তো ভয় সেই স্থান থেকে পালিয়ে যায়। যাক, বিয়ের কার্যক্রম শেষে বরযাত্রী নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা করার সময় বাবা তার মেয়ে জামাইয়ের সাথে 5 মিনিট একান্তে কথা বলতে চায়। একটু আড়ালে গেলে বাবা উল্টো দিকে ঘুরে তার মেয়ের সত্যি ঘটনার ব্যাপারে বলতে শুরু করে। আর বেচারা ইয়াদি তখন প্রকৃতির ডাকে সাড়া দিতে কিছুটা দূরে চলে যায়, যার জন্য শ্বশুরমশাই তাকে কি বলছে না বলছে সে কিছুই জানতে পারে না। ইয়াদি ভাবে যেহেতু একমাত্র মেয়ে, সেহেতু বাবারা তো সবসময় বিয়ের মধ্যে সেন্টিমেন্টাল কথা বলবে, হয়তো দামিনীর বাবাও তাকে এই ধরনের কথা বলছে। সেই জন্য ইয়াদি দামিনীর বাবাকে বলে, আপনি কোনো টেনশন করবেন না, আপনার মেয়েকে আমি আমার ঘরে পরম যত্নে রানীর মতো করে রাখবো। বাবার মন এতদিনে অনেকটা হালকা হয়ে গিয়েছে, কারণ সে ভেবেছে বড় একটা সত্যি কথা বলে তার মনের বোঝা হালকা হয়ে গিয়েছে। বাবার সাথে সাথে মেয়েকেও এই কথাটা জানিয়ে দেয়। পরবর্তীতে ইয়াদি তার বউকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করে। গ্রামবাসীরা খুশিতে আত্মহারা হয়ে নাচতে শুরু করে। অন্যদিকে ফটোগ্রাফার দামিনী সেই পোস্টার সহ ছবিটা দেখতে পায়। পোস্টার নিয়ে গ্রামবাসীর কাছে গেলে তারা উল্টো ফটোগ্রাফারকে ধাওয়া করতে শুরু করে। গ্রামবাসীদের হাত থেকে বাঁচার জন্য ফটোগ্রাফার প্রাণপণে দৌড়াতে শুরু করে। এক পর্যায়ে ইয়াদি কর্মচারীকে দেখতে পায়, তার কাছে পোস্টারটা দিয়ে এই পোস্টারের লেখা সম্পর্কে জানতে চায়। তবে ছেলেটাও পড়াশোনা জানে না, তাই তো আপাতত ফটোগ্রাফার এই পোস্টারটা ইয়াদির কাছে পাঠিয়ে দেয়। ছেলেটা ইয়াদির হাতে সেই পোস্টারটা তুলে দেয়। ইয়াদি এই পোস্টারের লেখাগুলো পড়তেই যাবে, ঠিক সেই মুহূর্তে তার ছোট চাচা তাকে ডাক দেয়। বাইরে বেরিয়ে আসলে ইয়াদি আর চাচা মিলে বিয়ের আনন্দে নাচতে শুরু করে। নাচানাচি শেষ করে ইয়াদি আবারও তার ঘরে ঢুকে পড়ে। এরপর পোস্টারে হাত দিতে যাবে, এই সময় সুকুমারী অর্থাৎ দামিনী ঘরের মধ্যে হাজির হয়ে যায়। আর ইয়াদির মধ্যে সমস্ত রকমের রোমান্টিকতা শুরু হয়ে যায়। এবার দামিনী কি করবে? এখন তো ইয়াদির হাত থেকে বাঁচার কোনো উপায় নেই, তাই তো ভয়ে ভয়ে ইয়াদির বুকে হাত দিয়ে সরিয়ে দিতে গেলেই বেচারা হাই ভোল্টেজের শকে খাটের উপরে ছিটকে পড়ে। সাথে সাথেই খাটটা পুরো ভেঙে যায় আর ছেলেটা নিচে পড়ে যায়। মাথা থেকে পাগলের মতো ধোঁয়া বের হতে থাকে। দামিনী এমন পরিস্থিতি দেখে আতঙ্কিত হয়ে তাকে আবারও স্পর্শ করলে ইয়াদি আবারও ছিটকে গিয়ে আলমারিতে ধাক্কা খায়। এই মুহূর্তে দেয়ালে একটা ইঁদুর দেখে দামিনী সজোরে চিৎকার করে ওঠে। বাইরে চাচা দামিনীর চিৎকার শুনে ইয়াদিকে ফোন করে বলে, আরে ইয়াদি, 2 মিনিট ব্রেক তো নেই, তারপরে না হয় আবার শুরু করিস। এবারে ধাক্কার ফলে সেই পোস্টারটি ইয়াদির হাতের সামনে এসে পড়ে। পোস্টার পড়ে ইয়াদি দামিনীর সম্পর্কে পুরোপুরি সত্যিটা বুঝেই ফেলে। পরদিন সকালবেলা গতকাল রাতে যে খাট ভাঙার আওয়াজ হয়েছে এ ব্যাপারে সবার মনে গুঞ্জন ছিল। তবে যখন খাট পরিবর্তন করার লোক ডেকে আনা হয়েছে তখন তো পরিবারের মানুষজন সহ গ্রামবাসীরাও শিওর হয়ে যায়। সবাই ইয়াদির সক্ষমতার ব্যাপারে প্রশংসা শুরু করে দেয়। তবে এর আড়ালে যে অন্য কিছু ঘটেছে এ ব্যাপারে কেউ কিছু বুঝতেই পারে না। সকালবেলায় ইয়াদি বাড়ি থেকে বেরিয়ে বিয়ের আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা এক এক করে মনে করতে শুরু করে। সে বুঝতে পারে গ্রামের লোকেরা দামিনীকে গ্রাম থেকে তাড়ানোর জন্যই এত আদর যত্ন করে ইয়াদির সাথে বিয়ে দিয়েছে। দামিনীর শরীরে বিদ্যুৎ তরঙ্গের ব্যাপারটা যেন ইয়াদি না জানতে পারে, এই জন্যই গ্রামবাসীরা মিলে বিয়ের আগ মুহূর্তে তাদের কাছাকাছি হওয়ার থেকে বারবার আটকানোর চেষ্টা করেছে। আর বোকা ইয়াদি এসব কিছু বুঝে উঠতে না পেরে চাচার কথা মতো জন্মান্তরের বন্ধন ভেবে ভুল করেছে। তবে ঘরের ভেতরে যাই ঘটুক না কেন, বাইরে কিন্তু ইয়াদির ব্যাপারে খুব সুনাম ছড়িয়ে পড়েছে। কুমড়োমুখী তো খাট ভাঙার কথা শুনে তার বান্ধবীকে বলেই ফেলে, ইয়াদি যে খাট ভাঙতে পারে এটা আগে বুঝতে পারলে আমি ওকেই বিয়ে করতাম। গ্রামের অনেকেই তার এই বিষয়টা নিয়ে অনেক প্রশংসা করে, যার জন্য আবার ইয়াদির এই বিষয়টা নিয়ে ভালোও লাগে। ইয়াদি পরক্ষণে পার্টির অফিসে চলে যায়, যেখানে আগে থেকেই ছোট চাচা আর সেই ছেলেটা আনন্দে নাচানাচি করছিল। ইয়াদি তার চাচাকে ডেকে নিয়ে পুরো বিষয়টা ভালোভাবে খুলে বলেন। চাচা বলে, এই ব্যাপারে তোমার শ্বশুর মশাই তোমাকে কিছু জানায়নি? ইয়াদি বলে, সে বারবার বলতে চেয়েছিল, আমি খেয়াল করে শুনিনি কখনো, কারণ আমি তো তোমার কথায় জন্মান্তরের বন্ধনে আটকে ছিলাম। অন্যদিকে বাড়ির মধ্যে এতক্ষণে দামিনী বুঝতে পারে এই পরিবারের সকলে একসাথে থাকলেও ভেতরে ভেতরে তারা আলাদাভাবে বসবাস করে। বাড়ির 2 পুত্রবধূ একসাথে থাকার চেষ্টা করলেও অন্য সদস্যরা আলাদাভাবে বসবাস করছে। কেউ কারোর সাথে তেমন কথা বলে না। তাই দামিনী এই ব্যাপারটা নিয়ে শ্বশুরমশাই এবং মেজো চাচার সাথে কথা বলতে যায়। দামিনী যেই পরিবারের একত্র হওয়া নিয়ে কথা বলা শুরু করে তখনই দুজনে মদ্যপানের কারণে ঘুমিয়ে পড়ে। এতে দামিনীর মনটাও অনেক খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পরে ইয়াদি বাড়িতে চলে আসে। মা আর কাকিমা তার জন্য ভাত বেড়ে রেখেছেন। ইয়াদি মা কাকিমাকে তার সঙ্গে একসাথে খেতে বসতে বলেন, তবে তারা কিছুক্ষণ আগেই মেহেদি নিয়েছে।
যার জন্য তারা এখন খেতে বসতে পারবে না। তাই ইয়াদি নিজের হাতে মা আর কাকিমাকে খাইয়ে দিতে শুরু করে। এই সময় সেই স্থানে দামিনী আসলে মা কাকিমা তাকেও খাইয়ে দিতে বলে। ইয়াদি ভয়ে দামিনীকে নিজের হাতে খাবার খাইয়ে দিতে চাচ্ছে না। মা বলে, দেখ তোর ভাই তার বউয়ের ব্যাপারে কত খেয়াল রাখছে। মেয়েটা খেতে না চাইলেও ছেলেটা তার পিছনে খাবার নিয়ে ঘুরঘুর করে বেড়াচ্ছে। বাধ্য হয়ে মা কাকিমার জোরাজুরিতে অবশেষে ভয়ে ভয়ে ইয়াদি দামিনীকে খাইয়ে দেয়। তবে সে এবার কোনো প্রকার বিদ্যুৎ তরঙ্গ পায় না। এতে সেও অনেকটা অবাক হয়ে যায়। দামিনীর পেট ভরে গেলে সেই স্থান থেকে সরে গিয়ে নিজের মায়ের কথা মনে করতে শুরু করে। ছোটবেলায় মা তাকে ঠিক এভাবেই পরম যত্নে বারবার খাবার খাইয়ে দিত। যাই হোক, ইয়াদি এসে দেখে দামিনী ঘুমিয়ে পড়েছে। তখন তার মনে ৮০ একর জমির কথা মনে পড়ে যায়, যার জন্য দামিনীকে স্পর্শ করতেই আবারও সেই হাই ভোল্টেজ ঝটকা খায়। পরদিন সকালবেলা ইয়াদি মাকে ১ কাপ চা দিতে বলে। দামিনী চা নিয়ে এসে বলে মা আর বাবা মন্দিরে গিয়েছেন। এই কথায় ইয়াদি ভয় পেয়ে দামিনীর কাছ থেকে দূরে সরে যায়। দামিনী বলে, দেখো আমার বাবা এই সত্যিটা বলতে অনেকবার চেষ্টা করেছে, কিন্তু তুমি কখনো আমার বাবার কথা মনোযোগ দিয়ে শোনোইনি। ইয়াদি তার এইসব কথা না শুনলে দামিনী ভেতরে ভেতরে অনেকটা রেগে যায়। এই মুহূর্তে একজন বুড়িমা এসে ঘরেতে কারেন্ট আছে কিনা এ ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়াদি বলে, শুধু বিদ্যুৎই নয় ঠাকুমা, এখানে একটা ট্রান্সফরমারও আছে। এবার নিজেরা কন্ট্রোল করতে না পেরে দামিনী তার উপর আক্রমণ করতে যায়। এই মুহূর্তে সকলেই চলে আসে। দামিনী স্বামীকে শ্রদ্ধার নাটক করে। এমন স্বামী ভক্ত বৌমা পেয়ে যেন পরিবারের সকলেই খুশি হয়ে যায়। শ্বশুরমশাই বলেই ফেলে, শুধু ওর দোয়াতেই হবে নাকি আমরাও তোমাকে দোয়া করব। এ কথা ইয়াদি তার বাবাকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ, ছবি হয়ে দেয়ালে টানানো থাকতে চাইলে তোমরা তোমাদের বৌমাকে আশীর্বাদ করতে পারো। পরিবারের সদস্যরা এ কথার মানে বুঝে উঠতে পারে না। ইয়াদি রেগে চলে যায়। পরিবারের সকলেই ইয়াদি আর দামিনীকে আগামীকাল মন্দিরে যে নতুন বিয়ে হওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে বলে। পরদিন সকালে দুজনে মিলে মন্দিরে চলে যায়। দেখা যায় সেখানে অন্য পক্ষের চেলাফেলারাও উপস্থিত ছিল। তারা ইয়াদিকে নিয়ে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলতে শুরু করে, যে বিষয়টা দামিনী খুব ভালোভাবে লক্ষ্য করেছিল। যখন ছেলেগুলো ইয়াদিকে নিয়ে বারবার অতিরিক্তভাবে ব্যঙ্গাত্মক কথা বলতে থাকে, তখন দামিনী আর সহ্য করে উঠতে পারে না। তাই ইয়াদির কাছে পারমিশন নিয়ে ছেলেগুলোকে বোঝাতে চলে যায়। দেখা যায় দামিনী নিজের মুখটা একটা কাপড়ের মাধ্যমে ঢেকে ছেলেগুলোকে এক এক করে ধুলাই করতে শুরু করেছে। মারের সাথে সাথে যখন ফ্রি হাই ভোল্টেজ শক খায়, তখন তো ছেলেগুলো যেন পাগল প্রায় হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই এমন পরিস্থিতি দেখে মন্দিরের সকলেই আর ইয়াদি সেখানে জড়ো হয়ে যায়। এতক্ষণে আবার দামিনী এখান থেকে সরে গিয়েছে। এরপর ঠিকঠাক হয়ে ইয়াদির সামনে চলে আসলে ইয়াদি বুঝতে পারে ছেলেগুলোকে বোঝানোর নাম করে দামিনী উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। ইয়াদির কাছে এই বিষয়টা খুব ভালো লাগে। ধীরে ধীরে ইয়াদিও দামিনীর ছোটখাটো বিষয় নিয়েও খেয়াল রাখতে শুরু করে। ইয়াদি দামিনীর সাথে সময় কাটানো শুরু করে। কিছুদিনের মধ্যে ইয়াদি তার বাইকের পাশে দামিনীর জন্য একটা সিট লাগিয়ে দেয়, যা দেখে পরিবারের সকলেই বুঝতে পারে ইয়াদি আর দামিনীর বৈবাহিক সম্পর্ক খুবই ভালো চলছে। যাই হোক, তাদের সময় বেশ ভালোভাবে চলতে থাকে। দামিনী ঘরের অন্য পুত্রবধূর মুখ দেখতে চায়, তবে পর্দাশীল নারী তার মুখ কখনোই কাউকে দেখাতে চায় না। একদিন শাশুড়ি মা দামিনীকে বলে, আমার ছেলেকে বললে আমার ছেলে কখনোই আমার কথা শুনবে না, তুমি দ্রুত একটা বাচ্চা নিয়ে নাও। কিছুক্ষণ পরেই দামিনীর বাবা চলে আসে। দামিনী কথায় কথায় জিজ্ঞেস করে, গ্রামের সকলে কেমন আছে? বাবা বলেন, তুমি চলে আসার পর গ্রামের সকলেই আরো ভালো আছে। এই উত্তরে ইয়াদি আবার হেসে ওঠে। এই নিয়ে তাদের মধ্যে খুনসুটি শুরু হয়ে যায়। খুনসুটির মধ্যেও ইয়াদি তার স্ত্রীর ভালো মন্দের খেয়াল খুব ভালোভাবেই রাখছে। বেশ কিছুদিন পর গিরির বউয়ের ৭ মাসের প্রোগ্রাম মহা ধুমধামে আয়োজন করা হয়। গ্রামের অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছেন। এই মুহূর্তে অচেনা একজন ব্যক্তি আসলে গিরির স্ত্রী তাকে সালাম করলে লোকটি তাকে জড়িয়ে ধরে। এই বিষয়টা দেখে মা কাকিমা বলে ওঠে, উনি কে রে, এভাবে তোর বউকে জড়িয়ে ধরলো? গিরি লোকটিকে নিজের শালাবাবু পরিচয় দিয়ে অন্য এক সাইডে নিয়ে যায়। দেখা যায় লোকটির স্ত্রীকে গিরি কয়েক মাসের জন্য ভাড়া করে এনেছে। কয়েক মাস ওভার হয়ে যাওয়ার পরেও বউ ভাড়া দেওয়ার টাকা গিরি দেননি। অন্যদিকে তার ফোনও ধরছেন না, সেই জন্য লোকের সোজা বাড়িতে চলে এসেছে আর এখন তার উপর চেঁচামেচি করতে শুরু করেছে। নিমিষেই এই বিষয়টা চারিদিকে ছড়িয়ে পড়ে। পুরো গ্রামের লোক গিরির উপর ছিছি করতে শুরু করে, কারণ ৮০ একর জমির জন্য অন্যের গর্ভবতী বউকে নিজের বউ সাজিয়ে গিরি ভাড়া করে নিয়ে এসেছে। এক কথায় দু কথায় এই নিয়ে হাতাহাতির মারামারি শুরু হয়ে যায়। ছোট ভাইকে মারতে দেখে ইয়াদি তাকে বাঁচাতে গেলে অন্য পাশ থেকে সেই গুন্ডা ইয়াদিকে ছুরি চালাতে যায়, যা দেখে দামিনী নিজের স্বামীকে বাঁচাতে গিয়ে হাত দিয়ে স্পর্শ করে ধাক্কা দেয়। ব্যাস, এবার ইয়াদি ছিটিয়ে গিয়ে 10 হাত দূরে পড়ে যায় আর সকলের সামনে বাসর ঘরের খাট ভাঙার বিষয়টাও ক্লিয়ার হয়ে যায়। ওইদিকে অপর পক্ষের চেলাফেলারাও বুঝতে পারে সেই দিন মন্দিরে দামিনী তাদের মেরেছিল।
তাই প্রপার ব্যঙ্গ করে বলে ওঠে, এক ভাই তো ভাড়া করে গর্ভবতী মেয়েকে নিয়ে এসেছে, আর অন্য ভাই ৮০ একর জমির জন্য ২৫ লাখ টাকা যৌতুক নিয়ে একটা কারেন্টের খাম্বা কিনে নিয়ে এসেছে। দুই ভাইয়ের জীবনে দুজনেই ৮০ একর জমির লোভে পড়ে নিজেরাই বিপদ ডেকে এনেছে। ছোট চাচা বলে, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনারা এখন আসতে পারেন। এ কথায় সকলেই চলে যায়। রাত হয়ে গিয়েছে, বাড়িতে সকলেই উপস্থিত রয়েছে। দামিনী ইয়াদিকে বলে, আমি আসলে সবার সামনে ইচ্ছাকৃতভাবে ওই ঘটনা ঘটাইনি। ইয়াদি তাকে রেগে চুপ করে থাকতে বলে, যা দেখে দামিনীও এবার রেগে যায়। দামিনী বলে, তুমি আমাকে ৮০ একর জমির জন্য বিয়ে করেছো, তার মানে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করনি, তুমি একটা সন্তানের জন্য আমাকে বিয়ে করেছো। ইয়াদি বলে, আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম সত্যিটা তোমাকে জানানোর জন্য। দামিনী বলে, তুমি আমাকে বিয়ে করার জন্য যৌতুকে টাকাও নিয়েছো। এই সব কিছু লুকিয়ে রাখার কারণেই তোমার এমন এক স্ত্রী জুটেছে যে কিনা তোমাকে চমকে দিচ্ছে। বাবা মায়ের আর মাল্লির পরে আমি তোমাকে একমাত্র বিশ্বাস করেছিলাম, তবে তোমার মধ্যে কখনো আমার জন্য ভালোবাসা ছিল না, ছিল শুধু একটা স্বার্থ। তোমার প্ল্যান ছিল তুমি বিয়ে করবে, সন্তান নেবে, আর ৮০ একর জমির সম্পত্তির মালিক হবে। ইয়াদিও রেগে বলে ওঠে, হ্যাঁ, আমি সম্পত্তির জন্যই তোমাকে বিয়ে করেছি, এখন কি করবে তুমি? আর তাছাড়া তোমাকে কেই বা বিয়ে করতো? তোমার বাবা আর তোমার গ্রামবাসীরা মিলেই তো তোমাকে আমার গলায় ঝুলিয়ে দিয়ে বেঁচে গিয়েছে। যদি তোমার এখানে থাকতে ইচ্ছে হয় থাকো, আর না হলে চলে যাও। তোমার থাকা আর না থাকাতে আমার কিচ্ছু যায় আসে না। যদি তুমি চলে যাও তাহলে আমি অন্য কোনো মেয়েকে খুঁজে নেব। এমন হৃদয় বিদারক কথার পরে দামিনী আর কোনোভাবেই এই স্থানে থাকতে পারে না। সে এক মুহূর্ত দেরি না করে ব্যাগপত্র গুছিয়ে এই স্থান থেকে চলে যায়। পরদিন থেকে দুজনেরই একাকিত্বের সময় পার হতে থাকে, যার জন্য তারা ধীরে ধীরে একে অপরকে খুব ভালোভাবে মিস করতে শুরু করে। একজন দাদিমা এসে ইয়াদিকে বলে, আমাদের মধ্যে প্রায় সব সময় ঝামেলা হতে থাকতো, কিন্তু তোমার দাদা কিন্তু কখনোই আমাকে মনের ভুলেও বাড়ি ছেড়ে চলে যেতে বলতো না, কারণ একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কখনোই অপর ব্যক্তিকে অসম্মান করা উচিত নয়। কিছুদিনের মধ্যে ইয়াদি বুঝতে পারে সে দামিনীকে খুব ভাবে মিস করছে। তার এখন আর সম্পত্তি লাগবে না, তার জীবনে যে কোনো মূল্যেই হোক দামিনীকে ফেরত আনা চাই। সে তার জীবনে দামিনীকে আবারও ফেরত চাচ্ছে। তাই তো দামিনীর ব্যাপারে ডিটেলসে কথা বলার জন্য একদিন রাতে শ্বশুর মশাইয়ের সাথে লাল পানি খেতে শুরু করে। বাবা তার মেয়ের জন্মের ঘটনা বলতে শুরু করে। মা বাবা মিলে একটা অনুষ্ঠান দেখা সম্পূর্ণ করে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছিল, তবে মাঝ রাস্তায় হুট করে দামিনীর মায়ের লিভার পেন উঠে যায়, যার জন্য স্বামী স্ত্রীকে একটা গাছের নিচে বসিয়ে রেখে দিয়ে দ্রুত কিছু মুরব্বীর কাছে এ ব্যাপারে সাহায্য চায়। তারা এসে দেখতে পায় এই বিদ্যুৎ চমকানো রাতে মহিলাটি একটা গাছের নিচে শুয়ে আছে। মুরব্বীরা বিপদের কিছু বলতেই যাবে, এরই মধ্যে গাছের ওপরে বিদ্যুৎ তরঙ্গ এসে পড়ে, যেই তরঙ্গ দামিনীর মা দুর্গাকে পর্যন্ত স্পর্শ করে ফেলে। সাথে সাথেই তারা সকলে মিলে দুর্গাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তারের অনেক চেষ্টার পরে দামিনীর পৃথিবীতে জন্ম হয়, তবে ডাক্তার তখন বলে বাচ্চাটিকে বাঁচাতে পারলেও বাচ্চাটি খুব রেয়ার কন্ডিশনে জন্মগ্রহণ করেছে, কারণ বাচ্চাটির শরীরে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত রয়েছে। আমরা কেউ বাচ্চাটিকে স্পর্শ পর্যন্ত করতে পারছি না, বারবার স্পর্শ করতে এই বাচ্চাটির কারণে আমরা শক খাচ্ছি, যার জন্য বাচ্চাটি একাধারে কান্না করেই যাচ্ছে। কেউ তাকে ধরার সাহস পর্যন্ত করতে পারছে না। অবশেষে মা নিজের জীবনের পরোয়া না করে নিজের সন্তানকে স্পর্শ করে, আর অদ্ভুতভাবে এতে তার শরীরে কোনো ইফেক্ট করে না। এভাবেই তাদের সময় চলতে থাকে। বাচ্চা মেয়েটি কান্না করলেও বাবা তার মেয়েকে ধরার সাহস পায় না। তবে একটা সময়ের পর দামিনীর শরীরে আর বিদ্যুৎ প্রবাহিত হয় না। প্রায় ১০ বছর পর্যন্ত দামিনীর শরীরে কোনো প্রকার বিদ্যুৎ তরঙ্গ ছিল না, কিন্তু এর পরপরই দামিনীর মা মারা যায়। দামিনী ধীরে ধীরে একাকিত্বতায় ভুগতে শুরু করে। একটা সময়ের পর আবারও তার শরীরে বিদ্যুৎ তরঙ্গ ফিরে আসে। আর এরপরের ঘটনা তো আমরা জানি। বালি নায়ক, যে কিনা একজন শিশু কিডন্যাপার ছিল, তার নজর দামিনীর উপর পড়ে যায়। তার হাত থেকে বাঁচানোর জন্যই দামিনীকে নিয়ে বাবা গ্রাম ছাড়া হয়ে যায়। অন্যদিকে গিরি বুঝতে পারে সে যে বউ ভাড়া করে এনেছে এই বিষয়টা অন্য পার্টির লিডার প্রপারই সবার কাছে লিক করে দিয়েছে, কারণ তার বুদ্ধিতেই এই কাজটা গিরি করেছিল। প্রপার মূলত এই বদ বুদ্ধি দিয়েছিল যাতে করে ভবিষ্যতে গিরি আর ইয়াদির পরিবারের মান সম্মান নষ্ট করতে পারে। পাড়া প্রতিবেশী সকলেই ভাবে তাদের পরিবার খুব লোভী পরিবার। সত্য প্রকাশ হয়ে যাওয়ার জন্য অপরপক্ষ গিরিকে কিডন্যাপ করে রাখে। একদিন পেরিয়ে যাওয়ার পরেও গিরি যখন বাড়ি ফেরে না, তখন কাকি এই বিষয়টা ইয়াদিকে জানায়। ইয়াদি এক মুহূর্ত দেরি না করে ভাইকে বাঁচাতে শত্রুদের সাথে লড়াই করতে শুরু করে। ভাইয়ের এমন ভালোবাসা দেখে গিরি নিজের কর্মকাণ্ডে লজ্জায় অনুতপ্ত হয়। ইয়াদি গুন্ডাদের মেরে নিজের ভাইকে সেই প্রপারের হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর বাড়ি নিয়ে আসলে মেজো চাচা তার সন্তানকে এই বিষয়টা নিয়ে বকাবকি করতে গেলে ইয়াদি খুব সুন্দর করে চাচাকে বুঝিয়ে দেয় এখানে ওর কোনো ভুল ছিল না, বরং অপরপক্ষ এই সংসার আর সংসারের রেপুটেশন নষ্ট করার জন্য এই চালটা চেলেছে। মা বলে, ইয়াদি তুই এত কিছু বুঝিস, অথচ এতদিন হয়ে গেল বৌমা বাড়িতে নেই,
কই তার ব্যাপারে তো কোনো ধরনের কোনো কথাই বলছিস না। বিয়ের পর স্বাভাবিকভাবে মেয়েরা নিজের শ্বশুর বাড়িতেই থাকা শুরু করে, কিন্তু কখনোই একটা বিবাহিত মেয়ে চায় না সে তার বাপের বাড়িতে পড়ে থাকুক। তুই কি দামিনীর সমস্যাগুলো নিয়ে ওর স্থানে নিজেকে বসিয়ে দেখে ভেবেছিস? তুই আসলেই কিন্তু তোর স্বার্থের জন্যই মেয়েটিকে বিয়ে করেছিলি। তবে মেয়েটা তোকে বিয়ে করেছিল কেন জানিস? কারণ তার কাছে একটা পরিবার ছিল না, সে চেয়েছিল যৌথ পরিবারে থাকার। দামিনী কিন্তু এই পরিবারে এসে আমাদের পরিবারকে বদলানোর চেষ্টা করেছে। তুইও তোর বাবার মতো হলি। তুই যদি ঘরের মানুষের কথা বুঝতে না পারিস, তাহলে আগামীতে ভোটে দাঁড়িয়ে পাড়া প্রতিবেশীদের কথা কি করে বুঝবি? পরিবারের সকলেই একে অপরের ভুলগুলো বুঝতে পারে। বড় ভাই তার নিজের গাড়ির চাবি মেজো ভাইয়ের কাছে দিয়ে নিজেদের পুত্রবধূকে ফিরিয়ে আনার কথা বলে। অন্যদিকে মাল্লির লেবার পেন উঠেছে। একটা সময়ের পর দেখা যায় নবাগত শিশুটি কোনো প্রকার কান্নাকাটি করছে না। সকলে ধরে নেয় হয়তো বাচ্চাটা মারা গিয়েছে, যার জন্য বাড়িতে কান্নার রোল পড়ে যায়। এই মুহূর্তে দামিনীও চলে আসে। এমন পরিস্থিতি দেখে সে নিজেও কান্না করে দেয়। এসব কিছু সহ্য করতে না পেরে দামিনী চলে যাওয়ার সময় বাচ্চাটির হাতের স্পর্শ লাগে, আর এই প্রথমবার দামিনীর হাতের স্পর্শের শখ খাওয়ার কারণে একটা সুখবর পাওয়া যায়, অর্থাৎ বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। সকলেই বাচ্চাটির নতুন জীবন ফিরিয়ে দেওয়ার জন্য দামিনীর কাছে ধন্যবাদ জানাতে শুরু করে। সকলের ভালোবাসা পেয়ে দামিনী বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরলে দেখা যায় তার শ্বশুর বাড়ির সকলেই চলে এসেছে। শাশুড়ি মা বলে, তোমার একার জন্য আমার ছেলেটা এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, তোমার জন্য আমাদের পুরো পরিবার একজোট হয়ে গিয়েছে। এই মুহূর্তে বাড়িতে ইয়াদিকে প্রবেশ করতে দেখেই দামিনী বাড়ির ভেতর থেকে বেরিয়ে যায়। সকলে তাকে বোঝানোর জন্য এগিয়ে যেতে গেলে ইয়াদি সকলকে বলে, সমস্যাটা যখন আমি এটার সমাধান করার চেষ্টা করব। এই বলে ইয়াদি দামিনীর কাছে চলে যায়। ইয়াদি দামিনীকে বলে, কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। আমার ভুলের জন্য তুমি চাইলে আমাকে আবারও শক দিতে পারো। একটু আগেই শুনলাম তোমার জন্য বাচ্চাটা নাকি নতুন প্রাণ পেয়েছে। এই কাজটা যদি আমেরিকায় করতে তাহলে তোমাকে সুপার ওমেন ডাকা হতো। দামিনী বলে, ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, ভেবেছিলাম তোমাদের বাড়িতে গিয়ে একটা পরিবার পাবো, কিন্তু কি থেকে কি হয়ে গেল। আমি যে পরিবারকে আমার আপন পরিবার ভেবেছি, তুমি আমাকে সেই পরিবার থেকেই আলাদা করে দিলে। যাই হোক, এসব অতীতের কথা বলে কোনো লাভ নেই। তোমার বাবা মা এত কষ্ট করে আমার বাড়িতে এসেছে, তবে আমার পক্ষে ওই বাড়িতে ফিরে যাওয়া আর সম্ভব নয়। ইয়াদি বলে, আমি আমার দাদার সম্পত্তি পাওয়ার জন্য এই গ্রামে মেয়ে খোঁজার জন্য এসেছিলাম, তবে প্রথম দেখায় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। আজকের চাঁদটাও ঠিক তোমার মতো, কেউ এটাকে স্পর্শ করতে বা ধরতে পারে না। ঠিক যেমনটা অন্ধকারে চাঁদ মামা আলো ছড়িয়ে বেড়ায়, বাকি সবাই তোমার গুরুত্ব না বুঝলেও আমি ঠিকই তোমার গুরুত্ব বুঝি। সবাই এই চাঁদকে পছন্দ না করলেও আমি ঠিকই তোমাকে পছন্দ করি। এ কথায় দামিনীর যেন নিজের মায়ের কথাগুলো অনুভব করতে পারে। দৌড়ে এসে দামিনী তার ভালোবাসার মানুষকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে, আর মান অভিমানের কথাগুলো বলতে শুরু করে। তবে আজকেও ইয়াদি শখ খায় না। এবার দামিনী বুঝতে পারে, সে যদি মন থেকে কাউকে ভালোবেসে স্পর্শ করে তাহলে তার শরীর থেকে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হবে না, যার জন্য দুজনেই খুব খুশি হয়ে যায়। এরপর এক এক করে সকলকে স্পর্শ করতে শুরু করে। প্রথমে সকলে ভয় পেলেও দামিনীর শরীরে কোনো ইফেক্ট দেখতে না পাওয়া গেলে এবার সকলেই খুশি হয়ে যায়। বলতে বলতে একটা বছর কেটে যায়। হসপিটালে দেখা যায় দামিনীর নতুন সন্তান জন্মগ্রহণ করেছে। তবে অদ্ভুতভাবে অপারেশন থিয়েটারের মধ্যে থেকে সকল ডাক্তার নার্সের মাথা থেকে ধোঁয়া বের হচ্ছে। সকলেই ভয় পেয়ে যায়, হয়তো আবারও দামিনীর শরীরে বিদ্যুৎ তরঙ্গ প্রবাহিত হতে শুরু করেছে। তবে রুমের মধ্যে প্রবেশ করলে দেখা যায় এবার দামিনী নয়, তার নবাগত সন্তানের শরীরে বিদ্যুৎ তরঙ্গের প্রভাব চলে এসেছে, যা দেখে ইয়াদি নিজেই অবাক হয়ে যায়। মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।